গুড ইভিনিং, ওয়েলকাম টু এডুপেডিয়া। আজকে তোমাদের 8th ক্লাস। একদম সামনেই তোমাদের গ্রুপ সি এবং ডি এর এক্সাম। তো তার জন্য আজকে আমরা কয়েকটা জিকে নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন 1 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটির উপস্থিতির কারণে শরীরের মধ্যে রক্ত জমাট বাঁধে না? অপশনগুলো দেখে নি। দেখো, ফার্স্ট অপশন আছে ফাইব্রিন, হিমোগ্লোবিন, হেপারিন, থ্রম্বোপ্লাস্টিন। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, হেপারিন। ওকে, এবং হেপারিন মাস্ট কোষ দ্বারা উৎপাদিত। এছাড়া দেখো, যে অপশানগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেব। যেমন ফাইব্রিন, ফাইব্রিন হলো একটি অদ্রবণীয় প্রোটিন এবং এটা রক্ত জমাট বাঁধা ও ক্ষত নিরাময়, রক্ত জমাট বাঁধতে এবং ক্ষত নিরাময়ে কাজ করে। হিমোগ্লোবিন, যেটা অক্সিজেন পরিবহন করে আর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এছাড়া হেপারিনটাই শুধু একমাত্র রক্তকে পাতলা করে, জমাট আর থ্রম্বোপ্লাস্টিন যেটা, এটাও রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, ভারতের লোকসভায় নির্বাচিত হতে গেলে প্রার্থীর নিম্নতম বয়স কত? মানে ন্যূনতম কত বয়স হলে তিনি লোকসভার একজন মেম্বার হিসাবে নির্বাচিত হতে পারবেন? ৩৫ বছর, ২৫ বছর, ২০ বছর নাকি ১৮ বছর? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, ২৫ বছর। ওকে, পরবর্তী প্রশ্ন, ডক্টর এম এ শুভালক্ষ্মী কিসের জন্য বিখ্যাত? কত্থক নৃত্য, ভারতনাট্যম নৃত্য, বেহালা বাদন, কণ্ঠসঙ্গীত। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, কণ্ঠসঙ্গীত। আর এখানে দেখো, বাকি যে অপশনগুলো আছে, কত্থক নৃত্য, আমরা একজন কত্থক নৃত্য করেন তার নাম জেনে নেব, পণ্ডিত বিরজু মহারাজ। এছাড়া দেখো, ভারতনাট্যম নৃত্য পরিবেশন করেন রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী। বেহালা বাদন একজন নন্দিনী শঙ্কর। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় মানবাধিকার দিবস কোনটি? 8 মার্চ, 10th ডিসেম্বর, 6th জুন, 6th আগস্ট। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, 10th ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন, শ্রীনিবাস রামানুজম ছিলেন একজন বিখ্যাত পদার্থবিদ, প্রাণীবিদ্যাবিদ, রসায়নবিদ, গণিতবিদ। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, একজন গণিতবিদ।
ওকে। আচ্ছা, আগের প্রশ্নে একটা ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল যে এম এস শুভালক্ষ্মী যিনি, ইনি মাদুরাই তামিলনাড়ু থেকে বিলংস করেন। মাদুরাই, তামিলনাড়ু। ওকে। এবং প্রথম সঙ্গীতজ্ঞ যিনি ভারতরত্ন পেয়েছিলেন, প্রথম যজ্ঞ। ভারতরত্ন। ওকে। আর 10th ডিসেম্বর তো তোমরা এটা মানবাধিকার দিবস, যেটাকে বলা হয় হিউম্যান রাইটস ডে। তো এবারের যে 2025-এ যেটা হয়েছিল তার যে থিম ছিল, সেই থিমটা আমরা জেনে নেব। থিম ছিল রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ইন হিস্ট্রি। রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি। সিবিলিটিস রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ইন হিস্ট্রি। পরবর্তী যে প্রশ্ন আমরা বললাম, তাহলে শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ। আচ্ছা, নিম্নোক্ত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি। এখানে দেখো অপশানগুলো, বৈদ্যুতিক আধান, বৈদ্যুতিক আধানকে আমরা কিউ দিয়ে লিখি। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, যেটাকে আমরা ই দিয়ে লিখি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ বিভব, যাকে আমরা ভি দিয়ে লিখি, এবং বৈদ্যুতিক রোধ, যাকে আমরা আর দিয়ে লিখি। রেজিস্ট্যান্স, এটা ভোল্টেজ, ক্ষেত্র প্রাবল্যকে ই দিয়ে লিখি। তো বলেছে এই রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি। দেখো আমি এখানে 4টে রাশি যখন লিখেছি তখন অলরেডি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে লিখেছি তার মাথায় দেখো একটা তীর চিহ্ন দিয়েছি। এটা কি বোঝায়? এটা বোঝায় যে এটি একটি ভেক্টর রাশি। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি। আর ই সমান হলো এফ বাই কিউ। ঠিক আছে? তো সেই জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাকে বলে আমরা জেনে নেব। যে রাশির পরিমাপযোগ্য, যে রাশির মান এবং অভিমুখ দুই আছে, মান এবং অভিমুখ আছে, আছে, তাকে আমরা ভেক্টর রাশি বলি। ওকে। পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর কোয়েশ্চেন। ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী? সরোজিনী নাইডু, আচার্য কৃপালানি, পিঙ্গালি ভেঙ্কাইয়া এবং সর্দার বল্লভভাই প্যাটেল। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, পিঙ্গালি ভেঙ্কাইয়া। ইনি জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দিয়েছিলেন কত সালে আমরা জেনে নেব, 1921 সালে। বোঝা গেল?
পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। জুয়েল অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্য? অপশানগুলো দেখে নেব। মণিপুর, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, মণিপুর। মণিপুরের রাজধানী ইম্ফল। ওকে। আর এখানে যে জুয়েল অফ ইন্ডিয়া বলেছে, তো যেটা জুয়েল ল্যান্ড সেটাকে কি বলা হয় না, 9টা পর্বত দ্বারা এটা সীমা মানে ঘিরে আছে, 9টা পর্বত। ঠিক আছে। আর মণিপুরের আরেকটা নাম আছে, আরেকটি নাম কি জানো? অর্কিড বাস্কেট। অর্কিড বাস্কেট অফ ইন্ডিয়া। ওকে। আচ্ছা, এছাড়া দেখো এখানে আরো কতগুলো অপশান ছিল, সে সম্বন্ধেও আমরা একটু জানবো। যেমন রাজস্থান একটু জানি। তো রাজস্থানকে কি বলা হয়? রাজস্থানকে বলা হয় রাজাদের দেশ। রাজাদের দেশ বা ল্যান্ড অফ কিংস বলা হয়। এছাড়া রাজস্থানের যে জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়। তোমরা জানো পিঙ্ক সিটি। আর যোধপুরকে, রাজস্থানেরই এই সমস্ত শহরগুলো সম্বন্ধে আমরা জানছি, তো যোধপুরকে বলা হয় নীল শহর। নীল শহর। আর উদয়পুর, এছাড়া আছে উদয়পুরকে বলা হয় হ্রদের দেশ। আর জয়সালমীরকে হ্রদের শহর বলা হয়। আর রাজস্থানেরই জয়সালমীরকে বলা হয় স্বর্ণ শহর। তো রাজস্থানের সম্বন্ধে আমরা এগুলো জানলাম। এছাড়া দেখো হিমাচল প্রদেশ যে অপশানে আছে, এই হিমাচল প্রদেশ সম্বন্ধে একটু তথ্য জেনে নেওয়া যাক। হিমাচল প্রদেশকে বলা হয় ল্যান্ড অফ গডস অর্থাৎ দেবভূমি। এবং পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ। পঞ্চনদের দেশ। তো এখানে 5টা যে নদী আছে তাদের নাম কি জেনে নি। শতদ্রু, বিয়াস, রবি, চেনাব এবং ঝিলম। ওকে। এই 5টা নদের দেশ বলা হয় শতদ্রু, বিয়াস, রবি, চেনাব আর ঝিলামকে। বোঝা গেল? পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি? এখানে দেখো অপশানগুলো আছে আটাকামা, গোবি, সাহারা এবং থর। তো সঠিক উত্তরটি হবে অপশান সি, সাহারা। সাহারা হলো বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি, যার ক্ষেত্রফল প্রায় 92 লক্ষ।
বর্গ কিলোমিটার। ওকে, আর এই যে সাহারা তো বৃহত্তম উষ্ণ মরুভূমি। তো এখানে কতগুলো দেশ আছে, সেই দেশগুলো হলো মালি, মরক্কো, এছাড়া আলজেরিয়া, লিবিয়া ইত্যাদি। ঠিক আছে, আর থর তো জানো ভারতের বৃহত্তম মরুভূমি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। সতীদাহ প্রথা কে রোধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড ডালহৌসি। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ইনি হচ্ছেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ভারতের প্রথম গভর্নর জেনারেল। ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। কত সালে নিযুক্ত হয়েছিলেন? 1828-এ এবং থেকেছিলেন 1835 সাল পর্যন্ত। আর সতীদাহ প্রথা রোধ হয়েছিল 1829 সালে। রাজা রামমোহন রয়ের সহায়তায়, মানে রাজা রামমোহন রয় এটাকে রোধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায়। আর রাজা রামমোহন রায়কে বলা হয় ফাদার অফ বেঙ্গল রেনেসাঁস, এটা তোমরা জানো অলরেডি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, ধরমবীর, নুরুল হাসান, অনন্ত শর্মা। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয়? অক্সিন, জিব্বেরেলিন, থাইরক্সিন নাকি ইথাইলিন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, ইথাইলিন। ইথিলিন বলেই পরিচিত বেশি। আচ্ছা, এর সংকেত হলো C2H4। আর ইথিলিনকে অলরেডি বলা হয় রাইপেনিং হরমোন। ওকে, পরবর্তী প্রশ্ন। মাই লাইফ কার আত্মজীবনী? অপশনগুলো ডক্টর APJ আব্দুল কালাম, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটন। দেখো এখানে যে অপশানগুলো আছে, এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান সি, বিল ক্লিনটন। ঠিক আছে, তো এখানে আমরা জেনে নেব যে ডক্টর APJ আব্দুল কালাম, এনার বিখ্যাত বই উইংস অফ ফায়ার। ওনার বিখ্যাত বই। আমাদের ভারতের 11th প্রেসিডেন্ট ছিলেন ডক্টর আব্দুল কালাম।
এছাড়া ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এনার আত্মজীবনীর নাম আমরা জানব আত্মকথা। এটা হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী। ওকে, পরবর্তী প্রশ্ন, সম্প্রতি অবসর ঘোষণাকারী শরৎ কমল কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, হকি। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, টেবিল টেনিস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, দক্ষিণ গোলার্ধের বৃহত্তম হিন্দু মন্দির খোলা হলো কোথায়? নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা। তো এখানে সঠিক উত্তরটি হবে বৃহত্তম হিন্দু মন্দির খোলা হয়েছে অপশন ডি, দক্ষিণ আফ্রিকাতে। ওকে, পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশকে 2026 বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করল ফিফা? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশানগুলো কি কি আছে দেখে নেব। পাকিস্তান, রাশিয়া, কঙ্গো, উপরের সবগুলোই। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, উপরের সবগুলোই, পাকিস্তান, রাশিয়া এবং কঙ্গো। ঠিক আছে, এই তিনটি দেশকেই কিন্তু 2026 বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করেছে ফিফা। ওকে, পরবর্তী প্রশ্ন, ইক হর অশ্বত্থামা বইয়ের জন্য ডোগরি ভাষায় 2024 মরণোত্তর সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হলেন কে? চমন অরোরা, সনন্ত তাঁতি, মনোজ কুমার গোস্বামী নাকি হীরেন্দ্রনাথ দত্ত? এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, চমন অরোরা। ওকে, পরবর্তী প্রশ্ন, কন্যাশ্রী প্রকল্প কোন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক পুরস্কৃত হয়েছে? জাতিসংঘ, IMF, বিশ্ব ব্যাংক এবং ইউনেস্কো। তো এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ, জাতিসংঘ। জাতিসংঘ কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে। ওকে, এবং মানে এই যে প্রকল্পটা, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা বহুল প্রচলিত ও প্রশংসিত একটা প্রকল্প, যেটা মেয়েদেরকে পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে উৎসাহ দিচ্ছে। এবং আর একটা ব্যাপার, যাতে 18 বছরের কম বয়সী মেয়েদের বিবাহ না দেয়া হয়, মানে 18 বছর না হলে সেই ক্ষেত্রে বিবাহ রোধ করা, এবং এসবের মাধ্যমে নারী ক্ষমতায়ন করাই হচ্ছে এদের মূল লক্ষ্য। ওকে, পরবর্তী প্রশ্ন, NEP 2020-তে উচ্চশিক্ষার জন্য কোন নতুন পদক্ষেপ নেওয়া হয়? জাতীয় বিশ্ববিদ্যালয় গঠন, নতুন একাডেমি প্রতিষ্ঠা, নতুন যৌথ উদ্যোগ নাকি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট? এখানে সঠিক উত্তরটি হবে দেখো অপশান ডি, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। ঠিক আছে, এমনিতেই NEP 2020 উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা পদক্ষেপ নিয়েছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, তো যাতে ডিজিটাল শিক্ষা ব্যবস্থাতে শিক্ষার্থীদের, মানে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা করে যাতে শিক্ষার্থীরা সহজেই তাদের পড়াশোনাতে বা তাদের উন্নয়নের নমনীয়তা এবং গতিশীলতা বাড়াতে পারে, এই জন্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, NEP 2020 অনুযায়ী কোন ধরনের মূল্যায়ন পদ্ধতির ওপর জোর দেওয়া হয়েছে? দেখো, বার্ষিক পরীক্ষা, মডেল টেস্ট, ধারাবাহিক মূল্যায়ন এবং অভ্যন্তরীণ পরীক্ষা। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, ধারাবাহিক মূল্যায়ন। ঠিক আছে,
তো ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে কি হবে না, শিক্ষার্থীরা শেখার উপরে বেশি জোর দেবে। এবং আগে কি হতো যে সারা বছর যা পড়াশোনা করেছে লাস্ট অ্যানুয়াল পরীক্ষা দিয়ে তার যোগ্যতা বিচার করা হতো। তো এখন আর সেটা থাকছে না, মানে প্রতিনিয়ত তাদের যে অগ্রগতি, তাদের রোজকার যে ডেভেলপমেন্ট, তাদের পার্টিসিপেশন, এই সমস্ত কিছুর ওপরে নির্ভর করছে এই ধারাবাহিক মূল্যায়ন বা সামগ্রিক মূল্যায়ন। ওকে, তো আজকে তোমাদের এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।